সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে চ্যানেলে স্পোর্টস টাইমে। আমি সুপ্রিয় আছি আপনাদের সাথে। আমাদের ডান দিকে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম ভাই, তার পাশে রয়েছেন আমাদের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হোসেন এমিলি ভাই, এবং তার পাশে রয়েছেন আমাদের চ্যানেল আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর অনিকধর ভাই। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে স্পোর্টস টাইমে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। তো ফাহাদ ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আপনি বর্তমানে বাংলাদেশ ফুটবলের অবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে আমি চ্যানেলের সকল দর্শককে ধন্যবাদ জানাতে চাই এবং শুভেচ্ছা জানাতে চাই। আমরা ফুটবলটাকে কী অবস্থায় রেখেছি এটা আসলে আমাদের চেয়ে ভালো আমাদের ফ্যানরা, আমাদের স্টেক হোল্ডাররা বলবে। তবে এতটুকু আমি বলতে পারি যে আলহামদুলিল্লাহ, যে আমাদের ভোটারদের ভোটের যে ম্যান্ডেট নিয়ে আমরা এসেছিলাম, আমরা চেষ্টা করছি সেটাকে ফুলফিল করার জন্য। মানে ফুটবলটাকে ওভারঅল পজিশনিং বলেন, ব্র্যান্ডিং বলেন, ফুটবলের মান বলেন, আমাদের ঘরোয়া লিগগুলি নিয়ে কাজ করা বলেন, স্টেক হোল্ডার নিয়ে কাজ করা বলেন, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি। ফুটবলটা অনেক বড়, আমি সবসময় বলি ইকোসিস্টেমটা অনেক বড়, এখানে অনেক কাজ করার আছে। সো আমাদের জাস্ট 1 বছর হচ্ছে, সো অনেস্টলি বলি আমরা চেষ্টা করছি, বাট ডেফিনেটলি এখানে অনেক কাজ করা বাকি আছে। কালকে তো আমরা সবাই জানি যে বাংলাদেশ ভার্সেস হংকংয়ের খেলা রয়েছে। এফসি এশিয়া কাপের আসলে এটার জন্য আমাদের কতটা গুরুত্বপূর্ণ ম্যাচ? দেখুন, এফসি কোয়ালিফায়ার্সের প্রত্যেকটা ম্যাচই অত্যন্ত ইম্পর্টেন্ট। ইউ টেক ম্যাচ বাই ম্যাচ। হাউএভার, যেহেতু আনফর্চুনেটলি আমাদের লাস্ট দুটো ম্যাচ কিন্তু ডিজায়ার্ড হয়নি। মানে আমি যদি শুরু করি ইন্ডিয়ার সাথে খেলা, আমি ব্যক্তিগতভাবে মনে করি উই শুড হ্যাভ ওয়ান, বাট উই ড্রু। ইট ওয়াজ গ্রেট, আমরা এওয়ে থেকে একটা পয়েন্ট নিয়ে এসেছি, বাট আমাদের সেদিন অ্যাটমসফিয়ার যেভাবে ছিল, যেভাবে খেলেছে, আই বিলিভ উই শুড হ্যাভ ওয়ান। আর সেকেন্ড খেলা যেটা ভেরি আনফর্চুনেট, এগেইন আমাদের ছেলেরা একদম লাস্ট মিনিট পর্যন্ত জান দিয়ে খেলেছে, বাট রেজাল্ট তো আমাদের ফরে থাকে নেই। সো সেই হিসেবে যদি আমি করি, আগামীকালের ম্যাচটা অলমোস্ট ডু অর ডাইয়ের মতো বলতে পারেন। সো ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু এমিলি ভাইয়ের কাছে আসতে চাই। ভাই, একজন সাবেক ফুটবলার হিসেবে আপনি বর্তমানে বাংলাদেশের ফর্মকে কতটা আপনি রেট করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যদি ফর্মের বিচার করেন, আমি বলবো যে এই মুহূর্তে বাংলাদেশ দলটা যে অবস্থা দাঁড়িয়ে আছে, আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালো একটা স্ট্রং জাতীয় দল হয়ে গিয়েছে। কারণ কিছু প্লেয়ার জাতীয় দলের সাথে ইনক্লুড হয়েছে, লাইক হামজা, সমিত, ফাহমিদুল। ওরা আসাতে যেটা হয়েছে যে দলটা আসলে একটা স্ট্রেংথ গেইন করেছে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে দলটাতে যদি আপনি 1 বছর আগেও বলেন যে স্ট্রেংথ ছিল, তার থেকে আমার কাছে মনে হয় যে 30-40% স্ট্রেংথ বেড়ে গিয়েছে। এবং আমার কাছে মনে হয় যে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার আগে বিগত দিনে যেটা হয়েছে যে আমরা লাইক সিঙ্গাপুর, হংকং, ইন্ডিয়া বা আদার আমাদের যে গ্রুপে যে অন্যান্য যে দলগুলি রয়েছে, তাদের সাথে খেলার আগে আমাদের যে চিন্তা করা হতো যে আমরা ম্যাচটা কীভাবে ড্র করবো, আইদার আমরা একটা কম্পিটিশন ম্যাচ খেলবো। বাট এখন যেটা হয়েছে যে আমরা ম্যাচ জেতার জন্য খেলি। এইটা হয়েছে যে টিম স্ট্রেংথ গেইন করার পরে কিন্তু আমাদের এই জায়গাটা আমরা সফল জায়গাতে আসতে পেরেছি। এবং আমার কাছে যেটা মনে হয়, আপনি দেখেন যেটা ফাহাদ ভাই বলেছে, ইটস ট্রু, আমরা ইন্ডিয়ার ম্যাচটা জিততে পারতাম। জিতলে আমাদের হাতে 3 পয়েন্ট থাকতো, আমাদের এখন রয়েছে 1 পয়েন্টস। এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি আপনি এশিয়ান কাপ কোয়ালিফাই টিকে থাকতে চান। বিকজ আপনি যদি হোমে এই ম্যাচটা জিততে পারেন, আপনার 4 পয়েন্ট হবে। নেক্সট 14 তারিখে আপনার হংকংয়ের সাথে ম্যাচ রয়েছে, সেখানে যদি আপনি 1 পয়েন্টস পান, আপনি কিন্তু গ্রুপের একটা ভালো অবস্থান তৈরি করতে পারবেন। নেক্সট আমাদের 2টা ম্যাচ থাকবে, তখন কিন্তু আপনার প্ল্যানিংটা সহজ হবে। সুতরাং আমি বলবো যে খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ। বাংলাদেশ দল যদি সিঙ্গাপুরের সাথে লাস্ট 35 মিনিট যেভাবে এফোর্ট দিয়ে খেলেছে, আমার কাছে মনে হয় যে এইটা যদি শুরুতে আমরা যদি হাই প্রেসিং করে খেলতে পারি অ্যাগেনস্ট হংকং, আমার কাছে মনে হয় ম্যাচটা জেতা সম্ভব। বিকজ অনেকে হয়তো অনেক ধরনের ক্যালকুলেশন করছে যে র্যাঙ্কিং আমাদের থেকে হংকং এগিয়ে রয়েছে, ওদের কিছু ইমিগ্রেন্ট ভালো প্লেয়ার রয়েছে, বাট আমি এটা বিলিভ করি না। কারণ সারা পৃথিবীতে কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে যে ম্যাচগুলি হয়, সেখানে হোম একটা বড় অ্যাডভান্টেজ থাকে। এখানে আমাদের 25,000 দর্শক থাকবে, অ্যাটমসফিয়ার আমাদের থাকবে, সব অনেক ফ্যাসিলিটিস আমাদের থাকবে। এবং আমাদের যে টিমের স্ট্রেংথ, সেই অনুযায়ী যদি আমরা খেলতে পারি, কোচের অবশ্যই এখানে একটা বড় প্ল্যানিং থাকবে হামজা এবং সমিত এদের কেন্দ্র করে। ওরা যদি ওইটাকে মাঠে ইমপ্লিমেন্ট করতে পারে, আমার কাছে মনে হয় আমাদের জেতা সম্ভব। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে আমাদের যারা ফ্যান রয়েছে, তারা যদি প্রপার সাপোর্টটা আমাদের প্লেয়ারদেরকে দিতে পারি, আমার মনে হয় যে আমাদের এই ম্যাচটা জেতা সম্ভব। তো আপনার মতে এখন স্পেসিফিক কোন পজিশনে বাংলাদেশের নতুন খেলোয়াড় বা নতুন প্রতিভাবান খেলোয়াড় প্রয়োজন? না, প্রতিভাবান খেলোয়াড় এই মুহূর্তে বেশ ভালোই রয়েছে, ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে। বাট আপনি যদি স্পেসিফিকভাবে আমাকে বলেন, আমি বলবো যে আমাদের স্ট্রাইকার যে প্রবলেম, এটা আমাদের অনেক দিন ধরেই স্ট্রাইকারের প্রবলেম হচ্ছে। আমি নিজে স্ট্রাইকার ছিলাম জাতীয় দলে,
সুতরাং আমার কাছে মনে হয় যে দেখেন আপনি যতই চান্স তৈরি করেন, এন্ড অফ দ্য ডে আপনি যদি গোল না করতে পারেন আপনি ম্যাচ জিততে পারবেন না কখনোই। আপনি লাস্ট ম্যাচটাই যদি দেখেন, আপনি 2টা গোল কনসিড করার পর যখন আপনি কামব্যাক করেছেন 1 গোল দিয়ে, তখন কিন্তু অনেক সুযোগ তৈরি হয়েছে, বাট সেগুলি কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। আমরা প্রায় 9 থেকে 10টার ব্যাক টু ব্যাক কর্নার পেয়েছিলাম, সেই সেট পিসগুলি আমরা কাজে লাগাতে পারিনি। তো আমার কাছে মনে হয় স্পেসিফিকভাবে আমরা স্ট্রাইকিং পজিশনে আমাদের একটা বড় ল্যাকিংস রয়েছে। তারপর আমি বলবো যে দেখেন গোল করার জন্য কিন্তু স্ট্রাইকাররাই করবে, নট লাইক দ্যাট। সারা পৃথিবীতে সেন্ট্রাল ডিফেন্ডাররা গিয়ে সেট পিস থেকে গোল করে, মিডফিল্ডাররা দূর থেকে লং রেঞ্জ শুট করে গোল করে। সুতরাং গোলের জন্য সবাইকেই দায়িত্ব নিতে হবে, বাট আমার কাছে মনে হয় যে আমাদের স্ট্রাইকিং জায়গাটাতে একটা বড় ল্যাকিংস রয়েছে। ধন্যবাদ এমিলি ভাইকে। অনেক ভাইয়ের কাছে একটু আসতে চাই। ভাই, আমরা সবাই জানি এইবার বাংলাদেশ ভার্সেস হংকং ম্যাচে 24 মিনিটেই সকল টিকিট সোল্ড আউট হয়ে যায়। সো যিনি 25 মিনিটে গিয়েছেন তার জন্য কি আসলে খেলা দেখার কোনো ব্যবস্থা রয়েছে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চ্যানেল আই দীর্ঘ 27 বছর ধরে প্রতিটা ঘরে ঘরে এন্টারটেইনমেন্ট, খেলা সব কিছু পৌঁছে দিচ্ছে এবং ওটারই ধারাবাহিকতা বজায় রেখে চ্যানেল আই ডিজিটাইজড হয়েছে, মডার্ন হয়েছে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম এসছে যেটার নাম হচ্ছে আই স্ক্রিন। সো যে কোনো দর্শক যে কোনো জায়গা থেকে www.iscreen.com.bd এবং এটার অ্যান্ড্রয়েড, iOS এবং টিভি অ্যাপ্লিকেশন আছে। সো খুব সাবলীলভাবে যে কোনো জায়গা থেকে ডিউরিং মোবিলিটি, ট্রাফিকে বসে এই খেলাটা উপভোগ করতে পারবে। এবং শুধু iscreen.com.bd অ্যাপ এটাতেই নয়, আমাদের এই অ্যাপটা বাংলাদেশের যতগুলো মোবাইল অপারেটর আছে ওদের অ্যাপের মধ্যেও বিদ্যমান। সো আপনি যদি মাই জিপি অথবা রবি, এয়ারটেল, বাংলালিংক ওদের ইন্টারনেট বান্ডেলও কিনেন, ওখান থেকেও আপনি আইস্ক্রিনের মাধ্যমে খেলা দেখতে পারবেন। সো আই থিঙ্ক ইমপ্রেস টেলিফিল্ম এবং চ্যানেল আই সেই সুযোগটা করে দিয়েছে। যারা সেই 24 মিনিটের মধ্যে সেই সৌভাগ্যবান নয় যে টিকিটটা পেতে পারেনি, ওরা খেলা দেখার এই ফানটা থেকে কখনোই বঞ্চিত হবে না। এবং আই স্ক্রিনের মাধ্যমে শুধু এই খেলায় নয়, খেলা ছাড়া আমরা কন্টিনিউয়াসলি অনেক ধরনের এন্টারটেইনমেন্ট মুভি এবং ফাদ ভাইয়ের সাথে কথা হচ্ছিল আমরা ফিউচার ফুটবল ম্যাচ এবং বিভিন্ন টুর্নামেন্টস নিয়েও কাজ করব। সো এগুলো আই স্ক্রিনের দর্শকরা এবং চ্যানেল আইয়ের দর্শকরা কন্টিনিউয়াসলি আই স্ক্রিন প্ল্যাটফর্মের মাধ্যমে দেখতে পাবে। সো আইস্ক্রিনকে তো আমরা আসলে মুভি, নাটক, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ দেখে অভ্যস্ত, যেগুলো সবারই খুব প্রিয়। তা বাংলাদেশ ফুটবল প্রচারণা ভাবনাটা কিভাবে এলো যদি একটু বলতেন? আইস্ক্রিন এবং চ্যানেলে অলওয়েজ চিন্তা করে হচ্ছে কি করে মানুষের সাথে জড়ানো যায় এবং কি করে তাদের কাছে সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট যেটা আছে ওটা কি করে পৌঁছে দেওয়া পসিবল। এবং বাংলাদেশের এই এএফসি কাপের ম্যাচটা নিয়ে যে ধরনের উত্তেজনা এবং মানুষ যেভাবে করে অ্যান্টিসিপেট করছে, সো আইস্ক্রিন মনে করেছে এটা একটা পারফেক্ট ফিট যেখানটাতে আমরা একটা কোলাবোরেশন করতে পারি এবং দর্শকদের কাছে সবচেয়ে পছন্দের কন্টেন্টটা এবং খেলাটা নিয়ে যেতে পারি। এবং ওই ভাবনার থেকেই শুধু মুভি এটা নয়, ফুটবল, ক্রিকেট, নিউজ এবং আপকামিং যতগুলো মুভি আছে, আইস্ক্রিন সবসময় সচেষ্ট থাকবে যাতে বেস্ট অফ দ্য বেস্ট কন্টেন্ট, খেলা সবগুলো আইস্ক্রিনের মধ্যেই সব পুরো দেশের সব দর্শক খুঁজে পায়। অসংখ্য ধন্যবাদ অনিক ভাই। ফাহাদ ভাইয়ের কাছে একটু আসতে চাই। আপনাদের নতুন কমিটি আসলে বর্তমানে তরুণ বা আমাদের যারা নতুন ফুটবলার রয়েছে এদেরকে তুলে আনার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিচ্ছে যদি একটু বলতেন? শিওর, ধন্যবাদ আপনাকে আবারও। এটাকে আসলে আমাদের কয়েকটা ফেজ আছে। একটা হচ্ছে আমাদের গ্রাসরুট ডেভেলপমেন্ট, অর্থাৎ একদম নেশন ওয়াইড আমাদের এনলিস্টেড একাডেমিজ আছে তাদের মাধ্যমে, এবং কিছু ফিফা গ্রাসরুট প্রোগ্রামস আছে, এএফসি গ্রাসরুট প্রোগ্রামস আছে। সেই প্রোগ্রামগুলির মাধ্যমে আমরা ইয়াং ট্যালেন্টকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। এবং আপনি জেনে খুশি হবেন এবছর কিন্তু এএফসি অ্যাওয়ার্ডসে আমাদের একটা ক্যাটাগরিতে গ্রাসরুটের জন্য আমরা কিন্তু নমিনেটেড অ্যাওয়ার্ডস ইনশাআল্লাহ। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং, একাডেমি। এর বাইরে আপনি জানেন সরকারি পৃষ্ঠপোষকতায় ইন্টার স্কুল টুর্নামেন্ট হয়। বর্তমানে সরকারের সহায়তায় বিএফএফ ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট করছে। অনেকগুলি ফেজ আছে যেখান থেকে আমরা ট্যালেন্টকে তুলে আনতে পারি। তারপরে তো আপনার এমলি ভাই আছে, ওনারা তো একদম ফেজ বাই ফেজভাবে জাতীয় তারকা হয়েছেন। আপনার ইউথ টিম আছে, ইউথেরও বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনি পারফর্ম করবেন, খেলবেন, আপনি পরেরটাতে সুযোগ পাবেন ইনশাআল্লাহ। তো আমরা তো সবাই জানি আমাদের বাফুফে সভাপতি তাবিত আওয়াল ভাই, উনি ফুটবল টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটি ফিফাতে সদস্য পদ লাভ করেছেন। হ্যাঁ, কংগ্রাচুলেশনস টু হিম। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড এটা আসলে আমাদের বাংলাদেশ ফুটবলে কতটা অবদান রাখতে পারবে বলে আপনি মনে করেন? দেখুন, প্রথম সাথে সাথে এটাও অ্যাড করতে চাই, আমাদের নারী উইংয়ের চেয়ারম্যান কিরণ আপাকে কিন্তু ইয়াং গার্লস কম্পিটিশন কমিটিতে সিলেক্ট করা হয়েছে।
সো একটু বলতে চাই আপনার মাধ্যমে দর্শকদের, এটা কিন্তু আমরা নমিনেট করি না, এটা ফিফা থেকে বিভিন্ন, আপনি জানেন 210টি এমএ আছে, মেম্বার অ্যাসোসিয়েশন আছে। তো 210টা মেম্বার অ্যাসোসিয়েশন থেকে ডেলিগেটস, তাদের কমিটি থেকে তারা তাদের মতো করে চুজ করে এবং তাদের রিজনিং হয় যাকে যেখানে তারা ফিট মনে করে সেখানে তাকে সুযোগটা করে দেয়। সো আই থিঙ্ক এটা ডেফিনেটলি আপনার এই কংগ্রাচুলেশন নোট আমি আমার প্রেসিডেন্ট এবং ওমেন কমিটি চেয়ারম্যানের কাছে পৌঁছে দেবো। বাট আমি মনে হয় এই অর্জনটা বাংলাদেশের, এই অর্জনটা বাংলাদেশের ফুটবলের, এবং আমরা আজকে অত্যন্ত গর্বের একটি দিন যে আমাদের ফিফার দুটো নতুন কমিটিতে বাংলাদেশ সুযোগ পেয়েছে। সো আই থিঙ্ক ফার্স্ট অফ অল সকলকে সেজন্য শুভেচ্ছা জানাই। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিকজ এই ধরনের কমিটিতে যখন বাংলাদেশের রিপ্রেজেন্টেশন আসে, তার অর্থ প্রথমত ফিফা আমাদেরকে রেকগনাইজ করছে, এবং দ্বিতীয়ত আমাদের এই সম্মানিত সদস্য এবং সম্মানিত প্রেসিডেন্ট যখন ওইসব কমিটিতে বসবেন, ডেফিনেটলি তারা বাংলাদেশের জন্য কিছু আনতে পারবেন। সো আই থিঙ্ক ইটস এ ভেরি ফ্রুটফুল অ্যান্ড প্রসপেক্ট একটা অপরচুনিটি, এবং আবারও আমি সবাইকে বলতে চাই দেশের একটি গর্বের দিন আজকে। অসংখ্য ধন্যবাদ ফাহাদ ভাই, একজন বাংলাদেশি হিসেবে আমরাও গর্বিত এই নিউজে। এমিলি ভাই, আপনি আসলে একটু আগেই স্ট্রাইকার সমস্যার কথাটা তুলে ধরলেন, তো বাংলাদেশের এই স্ট্রাইকার সমস্যার সমাধানে কি কি পদক্ষেপ নেওয়া সম্ভব আপনি যদি একটু বলতেন। স্ট্রাইকার সমস্যা সমাধানে কোনো মানে এইটার কোনো সমাধান নেই, মানে বেসিক্যালি ইটস এ ন্যাচারাল পজিশন। আমি যেহেতু স্ট্রাইকে খেলেছি, এটা হচ্ছে যে গোল করা এটা একটা হ্যাবিটের ব্যাপার। হ্যাঁ, আপনি ইউরোপ আমেরিকাতে যেটা হয়, যারা 6 ইয়ার্স 8 ইয়ার্স যারা বাচ্চারা থাকে তাদেরকে আসলে গ্রাসরুট লেভেল থেকে দেখবেন যে তাদের ট্রেনিংয়ের থেকে বেশি হয় যে তারা ম্যাচ খেলতে দেয়। তো ওখান থেকেই কিন্তু দেখে যে কে আসলে গোল করতে পছন্দ করে, মানে ওখান থেকেই কিন্তু সে সিলেক্ট হয়ে যায় যে তার ভিতরে গোল করার একটা টেন্ডেন্সি বেশি থাকে। তো ওখান থেকেই কিন্তু তারা সিলেক্ট করে যে হ্যাঁ, গোল করার প্রতি ফোকাস কার বেশি। তো আমাদের যেটা হয়েছে যে আমাদের তো আসলে এই গ্রাসরুট লেভেল নিয়ে মানে রিসেন্টলি ভাইয়েরা কাজ শুরু করেছে, বাট আমার কাছে মনে হয় যে এখান থেকেই আসলে তৈরি করতে হবে যে গোল করার প্রতি প্যাশন কার বেশি, গোল করার প্রতি আসলে হ্যাবিচুয়েটকে বেশি। ওখান থেকে যদি আপনি ওইটা অ্যাকনলেজ করতে পারেন, দেন কিন্তু আপনি স্ট্রাইকার, ন্যাচারাল স্ট্রাইকার বের করতে পারবেন। আদারওয়াইজ 18 বছর 20 বছর বয়সে গিয়ে আসলে স্ট্রাইকার তৈরি করা ইজ ভেরি ডিফিকাল্ট। এবং সারা পৃথিবীতে এটা আপনি যদি রবার্ট লেভানডস্কির কথা বলেন, লুইস সুয়ারেজের কথা বলেন, বা হ্যারি কেনের কথা বলেন, দে আর ন্যাচারাল স্ট্রাইকার আসলে আপনি কাউকে তৈরি করতে পারবেন। এবং যারা এখানকার স্ট্রাইকার খেলছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে গোল করা ইটস এ হ্যাবিটের ব্যাপার, এটা আপনার ক্লাব ফুটবল আপনাকে রেগুলার করতে হবে, দ্যাট আপনি গিয়ে ন্যাশনাল টিমে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আপনি যদি ক্লাব ফুটবলে যদি রেগুলার গোল না করতে পারেন, আপনার জাতীয় দলের ক্ষেত্রে কিন্তু সেটা একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। এবং ইটস ট্রু যে আমাদের এখানে স্ট্রাইকার একটা বড় সংকট রয়েছে, বাট এটা নিয়ে কাজ করার মতো আসলে সারা পৃথিবীতে কোথাও স্ট্রাইকার নিয়ে আলাদা তেমন কোনো কাজ হয় না, বাট ট্রেনিং সেশনগুলিতে কিন্তু আসলে স্ট্রাইকার নিয়ে কাজ হয়, যেটা হয় যে ফিনিশিং ট্রেনিং হয়, শুটিং ট্রেনিং হয়, কিছু এক্সট্রা ড্রিল হয়, ট্রেনিং ড্রিল হয়, যেখান থেকে আসলে স্ট্রাইকাররা কিন্তু তাদের যে প্রবলেমগুলি থাকে সেগুলি কিন্তু সমস্যার সমাধান করে। বাট আমার কাছে মনে হয় যে ইটস এ ন্যাচারাল ট্যালেন্ট, যারা গোল করার প্রতি হ্যাবিট থাকে তারাই আসলে যে স্ট্রাইকার পজিশন যাতে খেলতে থাকে। তো ভাই, আপনি যেহেতু বললেন যে আসলে আমাদের ঘরোয়া লিগের মান উন্নয়ন করার ফলে আমাদের আসলে ভালো ভালো স্ট্রাইকার বা অন্যান্য প্লেয়াররা উঠে আসবে, তো আমাদের এই ঘরোয়া লিগের উন্নয়ন করার জন্য আসলে কি কি প্রয়োজন বা কি কি পদক্ষেপ নেওয়া দরকার একজন সাবেক খেলোয়াড় হিসেবে আপনি মনে করেন? ঘরোয়া ফুটবল ইজ ডিপেন্ড অন আপনার ক্লাবগুলি আসলে এখানে বিএফএফ থেকে হলো যে ক্লাবগুলিকে মোর প্রফেশনাল হতে হবে। সারা পৃথিবীতেই কিন্তু ক্লাবগুলি কিন্তু আপনার সারা মানে একটা দেশের ফুটবলের স্ট্রাকচারটা কিন্তু ক্লাব থেকেই তৈরি হয়। হ্যাঁ, বিএফএফ আমাদের ফুটবল ফেডারেশন বা স্পেনিশ ফুটবল ফেডারেশন তারা কিন্তু একটা দিক নির্দেশনা দিবে, বাট প্রফেশনালিজমটা কিন্তু তৈরি হবে ক্লাব থেকে। তো আমাদের এখানে যেটা হয় যে আমি স্টিল বিলিভ করি যে আমাদের এখানে 2-1টা ক্লাব ছাড়া অলমোস্ট সব ক্লাবগুলি আনপ্রফেশনাল, বিকজ প্রফেশনাল ক্লাবের যে ফ্যাসিলিটিস থাকতে হয় তার কোনো কিছুই আমাদের এখানে ক্লাবগুলি এখনও ডেভেলপ করতে পারেনি। এটা হওয়া উচিত ছিল। আমরা হয়তো প্রফেশনাল ক্লাব নামে খেলি, বাট আমরা সত্যি কথা বলতে আমরা এখনও প্রফেশনালের কোনো জায়গাতেই নেই, বিকজ যে সিম্পল ক্যাটাগরি বা ক্রাইটেরিয়াগুলি থাকা দরকার সেগুলি কিছুই কোনো ক্লাব নেই এক্সেপ্ট বসুন্ধরা কিং ছাড়া। তো সুতরাং এইগুলি যতদিন পর্যন্ত আপনি তৈরি না করতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু কম্পিটিটিভ লিগ তৈরি মানে মেনটেন করে ইটস ভেরি টাফ। সত্যি কথা বলতে আমরা দেখেন লাস্ট সিজনেও যদি আপনি ঘরোয়া ফুটবল দেখেন, চ্যাম্পিয়ন হয়েছে আপনার ঢাকা মোহামেডান, বাট তেমন কোনো কম্পিটিটিভ লিগটা হয়নি। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন যে ক্লাবগুলি খেলছে তারাও কিন্তু আমার কাছে মনে হয় যে 1-2টা দল ছাড়া বাকি দলগুলি কিন্তু নড়বড়ে অবস্থা। সুতরাং ক্লাবগুলিকে মোর প্রফেশনাল হতে হবে। তো অনেক ভাই, শেষ একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আমাদের সকল নাটক এবং সিনেমা প্রেমীর কাছে তো আইস্ক্রিন সবসময় প্রিয় ছিলই, এখন ক্রীড়া প্রেমীদের কাছে এটা প্রিয় হয়ে গেছে, নো ডাউট। সো সামনে আসলে আইস্ক্রিন আরো কি কি নিয়ে আসছে আমাদের দর্শকদের জন্য? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। আমরা শুরু করেছি হচ্ছে জেনারেল এন্টারটেনমেন্ট, নাটক, মুভি, সিরিজ এগুলো দিয়ে। বাংলাদেশের ভাইয়া যেটা বলছিল সবচেয়ে বিগেস্ট হিট সিরিজ, নাটক, মুভি বা লাস্ট 27 বছর ধরে চ্যানেল আই হচ্ছে এটার
পিছনেই ছিল। এবং এই ক্রীড়ার সাথে আমরা প্রথম নয়, আমরা আগেও ক্রীড়া ফুটবল এবং ক্রিকেট এগুলোকে সাপোর্ট করার চেষ্টা করেছি এবং এগুলোকে ব্রডকাস্ট করার চেষ্টা করেছি, এবং আমাদের এফোর্টটা, এই হ্যান্ডশেকিংটা আমাদের ক্রীড়া স্টেক হোল্ডারদের সাথে আরও অনেক ঘনিষ্ঠভাবে আমরা করব, এবং এটা যাতে আরও বেশি খেলাধুলা এবং আরও বেটার কন্টেন্ট এবং মুভিস আমাদের এখানটাতে দেখানো যায়, ওটা নিয়ে আমাদের পুরো ম্যানেজমেন্ট, পুরো টিম সচেষ্টভাবে কাজ করছে। এবং আই থিঙ্ক দর্শকরা এটা নিয়ে খুব খুশিই হবে যে শুধু এটা পুরনো মুভির জন্যই নয়, ফিউচার ক্রিকেট বলুন, এটা বলুন, এবং সবচেয়ে বড় হচ্ছে যে ইজিলি অ্যাভেলেবেল আমরা করছি, যে আপনার একটা অ্যাপ নিতে হচ্ছে না, আপনি গ্রামীণ ফোন ইউজ করছেন, মোবাইল রবি ইউজ করছেন, বাংলা লিঙ্ক ইউজ করছেন, এয়ারটেল ইউজ করছেন, ওগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের আইস্ক্রিন অ্যাপটা অ্যাভেলেবেল। সো আপনার অ্যাডিশনাল কিছু করতে হচ্ছে না, আপনি ন্যাচারালি যখন ইউজ করবেন অথবা www.ice-cream.com.bd তে ঢুকলেই আপনি সব এন্টারটেইনমেন্ট সাথে খেলা একসাথে একই আমব্রেলার নিচে পাবেন। এমিলি ভাই, আগামীকালের শুরুর একাদশের ব্যাপারে আপনার কি আশা? না, এটা তো আসলে কোচ ডিসাইডেড করবে, এবং হি হ্যাভ দ্য গুড প্ল্যান যে আসলে কারা এই মুহূর্তে ফর্মে রয়েছে, কাদেরকে ইউজ করলে ম্যাচটা জিতা যায়। বাট স্পেসিফিকভাবে যদি আমাকে বলেন, যেটা লাস্ট ম্যাচ আমরা খেলেছি 4-2-3-1 সামটাইমস 4-3-3 ফরমেশনে, এই ম্যাচটা হয়তো সেভাবেই স্টার্ট করবে। তো সেখানে আসলে হয়তো গোলকিপার আমার জানি মিতুল মার্মা স্টার্ট করবে। এখন দেখার বিষয় আসলে রাইট ফুল ব্যাক এবং লেফট ফুল ব্যাক কাকে ইউজ করে, এখানে অনেক অপশন রয়েছে। নতুন জায়ানকে নিয়েছে, রাইট ব্যাকে সাদ রয়েছে, লেফট ব্যাকে আপনার ইসা ফয়সাল রয়েছে, তারা হয়তো তাদেরকে দিয়ে হয়তো স্টার্ট করবে। সাদকে হয়তো লেফট ব্যাকেও স্টার্ট করাতে পারে, এবং রাইট ব্যাকে হয়তো জায়ানকে দিয়ে স্টার্ট করানো যেতে পারে, এবং সেন্টার ব্যাকে আমরা জানি তারেক এবং তপু বর্মন স্টার্ট করে। মিডফিল্ডে হয়তো হামজার সাথে সমিত সোম রয়েছে, অ্যাট দ্য সেম টাইম বড় সোহেল রানা রয়েছে, মুরসালিন রয়েছে, অ্যাট দ্য সেম রাকিব, ফাহিম, এরা হয়তো স্টার্ট করবে, ফাহমিদুল রয়েছে। বাট স্টার্টিং কারা করবে, ইটস এ নট বিগ ডিল হয়েছে যে আসলে আপনি কীভাবে পারফর্ম করবেন এবং কোচের ফরমেশনটা এক্সিকিউট করবেন অন দ্য পিচ, এটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে অ্যাগেনস্ট সিঙ্গাপুর আসলে আমরা ফার্স্ট হাফটা যেভাবে ক্যাজুয়ালি খেলেছি, আমার মনে হয় যে অ্যাগেনস্ট হংকং, আমি ওই ম্যাচের আগেও বলেছিলাম যে ফার্স্ট 20 মিনিটস যদি আপনি একটু হাই প্রেসিং করে খেলেন, অপোনেন্টকে যদি একটু বিব্রতকর অবস্থায় ফেলতে পারেন, তখন কিন্তু দে ফিল্ড শাই ইনসাইড দ্য ফিল্ড। তো ওইটা আমার মনে হয় যে খুব ইম্পর্ট্যান্ট। ফার্স্ট 15-20 মিনিটস যদি আপনি হাই প্রেসিং করেন, সেখান থেকে যদি একটা গোল আদায় করতে পারেন, তখন কিন্তু হংকং বিপদে পড়ে যাবে। আইদার যদি তাদেরকে খেলার সুযোগ দেন, তারা যদি ম্যাচটা কন্ট্রোল করে ফেলে, তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাব। সো ম্যাচের সিনারিতে কিন্তু অনেক কিছু হয়, আমরা হয়তো অনেক কিছু বলবো, বাট ম্যাচ স্টার্ট হওয়ার পরে কিন্তু অনেক রকমের সিনারি তৈরি হয়ে যায়, এবং তখন খেলা ফরমেশন থাকে না, কোনো কিছুই থাকে না, তখন কিন্তু খেলাটা হয় আসলে দুইটা দলে বিভক্ত হয়ে যায়। সুতরাং আমার কাছে মনে হয় যে আমরা যদি ম্যাচটা কন্ট্রোল করে ফেলতে পারি, সেইটা হবে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের যেটা হবে যে আমাদের গোল করতে হবে ম্যাচ জিততে হলে, আমরা যে সুযোগগুলি তৈরি করি সেটাকে কাজে লাগাতে পারলে আমি মনে করি আমরা ম্যাচ জিততে পারবো। তো ভাই, কালকে তো আসলে ম্যাচটা আমরা আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মও দেখতে পাবো, তো সেখান থেকে আপনার প্রত্যাশা ব্যাপারে একটু বলেন। না, এটা তো ভাই আসলে বলে দিচ্ছে, আমরা যে মানে ডিজিটালি আমরা যে এখন আসলে কোথায় যাচ্ছি, সেটা তো আসলে এই ধরনের ম্যাচ আমরা যখন খেলতাম এটা চিন্তাও করতে পারতাম না। অনলাইনে কীভাবে মানুষ খেলা দেখতে, মানে শুধু টিভিতেই দেখতো বা স্টেডিয়াম গিয়ে দেখতো। এখন তো আসলে অনেক ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, টিভি চ্যানেল রয়েছে, আপনি মোবাইল স্ক্রলিং করলেই এখন ম্যাচ দেখতে পাচ্ছেন। এটা তো আমার কাছে মনে হয় যে বেশ ভালো, দর্শকদের জন্য খুবই ভালো সংবাদ। কারণ অনেকে হয়তো তার কাজের জন্য, প্রেশারের জন্য যেতে পারে না, অফিস থাকে, বিভিন্ন কাজের জন্য যেতে পারে না, আইস্ক্রিনের মাধ্যমে সে খেলা দেখবে। আমি বলবো এটা আমি চ্যানেল আইকে ধন্যবাদ দিতে চাই যে তারা আসলে আইস্ক্রিনের মতো একটা ওটিটি ফর্ম যারা তৈরি করেছে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা তো এর আগে মুভি দেখিয়েছে বা এন্টারটেইনমেন্ট করেছে। বাট ফুটবল স্পোর্টস মানে ফুটবলের নাম্বার 1 স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। তো এইটাকে যে তারা ক্যাশ করে ফেলেছে, আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে তারা আসলে আরেকটা এন্টারটেইনমেন্ট তারা থাকবে। অবশ্যই রাইট। তো ভাই, আপনি তো আসলে সবাই আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি আসলে সকল জনসাধারণের জন্য খেলা দেখার ব্যবস্থাটা করে দিয়েছেন। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতেন আজকে। আমি প্রথমে ধন্যবাদ দিব ফাহাদ ভাইকে, এমিল ভাইকে, যারা হচ্ছে অ্যাকচুয়ালি এতদিন ধরে এই ফুটবলটাকে সাপোর্ট করেছে এবং ওটাকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যেখানটাতে পুরো বাংলাদেশের সবাই এই ম্যাচটা দেখার জন্য মুখর হয়ে আছে। ওখানটাতে আমি প্রত্যাশা করি যে আমাদের যে পার্টনারশিপটা আমরা শুরু করছি এটা আরও দৃঢ় হবে, এবং আমরা কন্টিনিউয়াসলি আইস্ক্রিনের মাধ্যমে বাংলাদেশ ফুটবল যেখানেই থাকুক, যেখানেই খেলুক, আমরা চেষ্টা করব অলওয়েজ এই খেলাটা যাতে সাধারণ জনগণের মাধ্যমে অ্যাজ মাচ অ্যাজ পসিবল টু দ্য লাস্ট মাইল পৌঁছানো। টিভি
থাকে, বাট দেয়ার আর প্লেসেস যেখানটাতে টিভিও কারেন্টও হয়তো অ্যাভেলেবেল না, সার্টেন রিয়েলিটি আছে, এবং কালকে খেলা হচ্ছে, দ্যাট ইজ এ ওয়ার্কিং ডে, সো we know how the traffics are and people will be stuck in different places. So I think এই আমাদের মিডিয়ার মাধ্যমে যাতে এন্টারটেইনমেন্টটা লাস্ট মাইল পর্যন্ত খুব এফিশিয়েন্টলি পৌঁছাতে পারি, এই এফোর্টটা যাতে আরও গ্লোবাল ক্লাস এক্সপিরিয়েন্স আমরা কাস্টমারকে দিতে পারি, এটার ব্যাপারে আমরা ভীষণ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, এবং আমি আশা করছি বাফুর সাথে আমাদের রিলেশনশিপটা আরও ভালো হবে, এবং আমরা অলওয়েজ আছি যাতে আমরা খেলাটা একসাথে সাধারণ মানুষের কাছে শেষ মাইল পর্যন্ত পৌঁছাতে পারি। তো ধন্যবাদ সকলকে। আমরা অবশ্যই পরবর্তীতে আমাদের আইস্ক্রিনে আরও নতুন নতুন কন্টেন্ট, খেলাধুলার সকল কিছু উপভোগ করব, এবং আগামীকালে বাংলাদেশ ভার্সেস হংকংয়ে খেলায় বাংলাদেশকে শুভকামনা জানিয়ে আজকে আমাদের পর্ব এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।